কে কয়জন এসেছেন? আপনাদের তো অনেক কম স্টুডেন্ট আজকে, দুপুর টাইমে মনে হয় আপনারা কম জয়েন করেন। আচ্ছা, কি অবস্থা সবার, কেমন আছেন? কাচ্ছি পেমেন্ট আছে। একটু সময় দেবেন আমাকে, 2 মিনিট, একটু সময় দেবেন। আচ্ছা, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন এখন না? ওকে, থ্যাংক ইউ। সবাই কেমন আছেন আপনারা? আচ্ছা, আপনাদের অ্যাজ ইউজুয়াল যে দুটো লাস্ট অ্যাসাইনমেন্ট টেস্ট ছিল সেটার যদি একটু মার্কসের ব্যাপারে বলি, আমাদের লাস্ট দুটো অ্যাসাইনমেন্ট টেস্টে 11, একটা হচ্ছে 10, নাম্বার 10, এবং আরেকটা হচ্ছে 11। নাম্বার 10টা আগে আমরা যদি যাই, তবে নাম্বার 10 এর মধ্যে আপনার ফার্স্ট হয়েছেন অল টার্গেট ব্যাচ থেকে যারা ফার্স্ট হয়েছেন সেটা হচ্ছে সুজয় Incoming মণ্ডল। voice call from Nayam on SIM SIM2. 78.50। কেজার বিশ্বাস সেকেন্ড হয়েছেন, Incoming তিনি voice call from পেয়েছেন Nayam on SIM 80, আর SIM2. মানে অপটেন মার্ক হচ্ছে 76। Incoming voice call from আরজু, Nayam তিনি on পেয়েছেন SIM 70। SIM2. মাকসুদুল ইসলাম, মাকসুদুল হাসান, তিনি পেয়েছেন Incoming 60.5। voice call from Nayam on SIM আমিনুল SIM2. পেয়েছেন 57.5। এটা ছিল অল টার্গেট ব্যাচ থেকে অ্যাসাইনমেন্ট Incoming voice call from Nayam on SIM SIM2. যে অ্যাসাইনমেন্ট টেস্ট ছিল। এবং তারপরে গোল্ড লাইফ ব্যাচ থেকে আরো একজন দেবাশিস মল্লিক, তার নামটাও আছে লিস্টে। তারপরে গোল্ড লাইফ ব্যাচ 2 থেকে যদি আমরা বলি, গোল্ড লাইফ ব্যাচ 2 এর মধ্যে তানজিলা খাতুন, যিনি পেয়েছেন 52। আতিয়া নাজরিন পেয়েছেন 44.5। নীলুফা আক্তার পেয়েছেন 43। তৃষ্ণা পেয়েছেন 41। উমি আক্তার পেয়েছেন 40। এবং গোল লাইফ 3 থেকে যদি আমি বলি, সাজিয়া আক্তার পেয়েছেন 71। উম্মে কুলসুম পেয়েছেন 63। আরিফ আহমেদ পেয়েছেন 58। বৈশাখ ছন্দ, তিনি পেয়েছেন 38। এবং অনন্যা সরকার পেয়েছেন 30। আর একটু ইমপ্রুভ করতে হবে এই ব্যাপারগুলোতে, এই মার্কসগুলো 30, মানে 30 ইজ ভেরি মাচ। এরপরে যদি বলি অ্যাসাইনমেন্ট টেস্ট যে 11 আছে, সেই 11 অ্যাসাইনমেন্ট টেস্টে প্রথম হয়েছেন সেজান বিশ্বাস, তিনি পেয়েছেন 90। মাকসুদুল হাসান পেয়েছেন 84.50, উইচ ইজ ভেরি 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 গুড নাম্বার। এবং একই সাথে তার কিন্তু ফাইনাল চলছিল, তার ভার্সিটির পরীক্ষা চলছিল যতটুকু আমি জানি। তো পরীক্ষা চলার পাশাপাশি সে অ্যাসাইনমেন্ট টেস্টে 84.50 পেয়ে সেকেন্ড পেয়েছে, ভেরি গুড। তারপর আরজু পেয়েছেন 84.50। সাদিকা আশরাফি পেয়েছেন 79.50। এবং তাসনিম অরিন পেয়েছেন 78.50। তাসনিম অরিন নতুন, মানে তাসনিম অরিন যে প্লেসের মধ্যে এসেছেন সেটা কিন্তু নতুন করে এসেছেন, এবং আশা করছি এটা ধরে রাখতে পারবেন। এরপরে যদি আমি বলি গোল লাইফ ব্যাচ 2 থেকে শুভ চন্দ্র রয়, তিনি পেয়েছেন 73। আতিয়া নাজরিন পেয়েছেন 70। মিলাদ আলী পেয়েছেন 68। শাফিউল ইসলাম পেয়েছেন 65.5। নীলুফা আক্তার পেয়েছেন 60, ভালো নাম্বার এটা। সাজিয়া আক্তার পেয়েছেন 87.50, ভেরি গুড। উম্মে কুলসুম পেয়েছেন 80। মনিরুল ইসলাম সৈকত পেয়েছেন 57। বৈশাখী ছন্দ পেয়েছেন 51। এবং শান্তা আক্তার পেয়েছেন 59.50। তো এই ছিল আপনাদের যে দুটো অ্যাসাইনমেন্ট টেস্ট গিয়েছে, সেই দুটো অ্যাসাইনমেন্ট টেস্টের যে ওভারঅল আপনাদের যে গ্রেডিং, কে কত পাচ্ছেন। স্যার আমি এক্সাম দিতে পারি, এটা একটু করেছিল, ইটস ওকে ফর সামবডি, বাট বিং হেলদি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আগে হেলথ, তারপরে সব কিছু। সুস্থতা আল্লাহর দেয়া বা সৃষ্টিকর্তাতে অনেক বড় একটা নিয়ামত, সেজন্য সুস্থ থেকে তারপরে সব কিছু আমাদের বিবেচনা করা উচিত। তারপর আপনাদের পড়ালেখা কেমন চলছে? পড়ালেখার কি অবস্থা আপনাদের? আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট টেস্ট যেটা আছে সেটার জন্য আশা করছি পড়ালেখা শুরু করেছেন। এবং আজকের যে ক্লাসটি আছে, সেই ক্লাসের মধ্যে যদি আমরা চলে যাই, আজকে কয়েকটা টপিক আমরা কভার করবো। সেই টপিকগুলো যদি একটু বলি, এই টপিকগুলো হয় কি যে এখন আমরা যে টপিকগুলো নিয়ে এখন কথা বলবো, সেই টপিকগুলো পুরোটাই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আপনি বেসিকটা যদি বোঝেন, আপনি এতদিনে যে গ্রামারগুলো পড়েছেন সেই বেসিকটা
ডিকশনারি অ্যাপ্লিকেশন। এখন আমরা যাচ্ছি অ্যাপ্লিকেশনে। আমরা যখন বলবো সাবজাংটিভ, আমরা যখন বলবো কি প্যারালালিজম, আমরা যখন বলবো কি এমবেডেড কোয়েশ্চেন, আমরা যখন বলবো এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট, এই পুরো টপিকটাই হচ্ছে প্রিভিয়াস যে আমরা যা বলেছি সেটারই কন্টিনিউড ভার্সন। সেই জিনিসগুলোরই আস্তে আস্তে অ্যাপ্লিকেশন আমরা এই জায়গার মধ্যে দেখব। চলুন আজকের ক্লাসটা শুরু করে দিই। প্রথমে আমরা আজকে পড়বো সাবজাংটিভ। সাবজাংটিভ ব্যাপারটা আসলে কি? সাবজাংটিভ হচ্ছে এমন কিছু ভার্ব বা এমন কিছু অ্যাডজেক্টিভ বা এমন কিছু নাউন যেগুলো আসলে বলা হয় কিং অফ ইংলিশ গ্রামার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার পরামর্শ করে শিবা, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। তো যেটা বলছিলাম যে সাবজাংটিভ হচ্ছে কোনো একটা সেন্টেন্সের মধ্যে সাবজাংটিভকে বলা হয় কিং অফ ইংলিশ গ্রামার। সাবজাংটিভের কিছু ওয়ার্ড আছে, কিছু স্পেসিফিক সাবজাংটিভের নাউন আছে, কিছু স্পেসিফিক অ্যাডজেক্টিভ আছে, কিছু স্পেসিফিক ভার্ব আছে। যেই ভার্বগুলো যদি থাকে বা যেই নাউনগুলো যদি থাকে বা যেই অ্যাডজেক্টিভগুলো যদি থাকে তাহলে পুরো সেন্টেন্সের যে সচরাচর যে পরিবর্তন হওয়ার কথা হতে পারে সেই পরিবর্তন হয় না। পুরো সেন্টেন্সটা তার বেসিক স্ট্রাকচারে বা বেস ফর্মে বসবে, ভার্বটা পরবর্তীতে তার বেস ফর্মে তার কোনো পরিবর্তন সাবজাংটিভ বলতে কর্তা যে মোডে কাজটা করেন তার ইচ্ছাকে বোঝানো হয় বা মোডকে বোঝানো হয়। সাধারণত বিশেষ অন্যান্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় সাবজাংটিভ থেকে প্রশ্ন করা হলে প্রচলিত প্রশ্নের উত্তরে যদি আপনি করেন তাহলে ভুল হয়ে যাবে, কারণ সাবজাংটিভকে বলা হয় কিং অফ ইংলিশ গ্রামার। এই সাবজাংটিভের যেসব ভার্ব আছে, যেসব অ্যাডজেক্টিভ আছে, যেসব নাউন আছে, সেই শব্দগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে তার পরবর্তী যে মানে ভার্বের যে পরিবর্তন, এমনকি ভার্বের যে টেন্স অনুযায়ী পরিবর্তন বা ভার্বের যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে পরিবর্তন, সেই জিনিসগুলো হয় না, সেটা তার বেস ফর্মে। এটা হচ্ছে বেসিক সাবজাংটিভ। কি একেবারে যতটুকু কথা বলছি ততটুকু কথাই কিন্তু সাবজাংটিভ শেষ। এটা কি যে সাবজাংটিভ ভার্বগুলো যদি একটা সেন্টেন্সে থাকে বা সাবজাংটিভ অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে থাকলে, সাবজাংটিভ নাউন একটা সেন্টেন্সে থাকলে তার পরবর্তী যে ভার্বটি আছে সেই ভার্বটি সবসময় বেস ফর্মে, সেটার কোনো পরিবর্তন হয় না। এবং উল্লেখ্য সাবজাংটিভের একটা ক্লজের সাথে আরেকটা ক্লজ হয় দ্যাট দ্বারা। আসলে একটু দেখে ফেলি আপনারা। দেখেন আমরা ওয়ার্ডগুলোতে তো যাচ্ছি, আমি একটা প্রশ্ন আগে দেখি। দেখেন ডক্টর সাজেস্টেড দ্যাট দ্যাট স্মোকিং। এখানে ইজ পেশেন্ট যদি আপনি চিন্তা করেন, পেশেন্ট যদি আপনি চিন্তা করেন যে এখানে হয়তো সিঙ্গুলার সাবজেক্ট আছে, সেজন্য সিঙ্গুলার আচ্ছা ঠিক আছে সহজ করে বলছি। তো যেটা বলছিলাম, আমরা আগে একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ একটা এক্সাম্পল দেখে তারপরে সাবজেক্টিভের ব্যাপারে বলবো। এটার নামটা কঠিন বাট ব্যাপারটা একেবারেই সহজ, খুবই সহজ সাবজেক্টিভ একটা জিনিস। সেটা হচ্ছে কিছু ওয়ার্ড আছে, যেই ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সে থাকলে তারপরে ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের পরিবর্তন সচরাচর আমরা কি জানি? আমরা ভার্বের যদি পরিবর্তন করি আমরা কি গো ভার্বটিকে যদি আমরা পরিবর্তন করি, ওয়েন্ট হয় পাস্ট টেন্সে, গন হয় পাস্ট পার্টিসিপল ফর্মে, তাই তো? আমি গো ভার্বটিকে কি করতে পারি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে গোজ বসাতে পারি, তাই তো? আমরা গো ভার্বটিকে ইনফিনিটিভ বসিয়ে টু গো বসাতে পারি, আমরা গো ভার্বটিকে গোয়িং বসাতে পারি, তাই তো, যখন কন্টিনিউয়াস থাকে। কিন্তু সাবজাংটিভ হচ্ছে এমন কিছু শব্দ যেই শব্দগুলো একটা সেন্টেন্সে থাকলে এই গো এর কোনো পরিবর্তন হবে না। ওয়েন্ট হতে পারবে না, গন হতে পারবে না, টু গো হতে পারবে না, গোজ হতে পারবে না, গোয়িং হতে পারবে না, এই গোটাই হতে হবে। মানে এই শব্দটা দেখা মাত্র আপনি তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, আর কোনো রুল এখানে কাজ হবে না। এটা হচ্ছে সাবজাংটিভ। এটা সহজ বাংলায় কোনো একটা সেন্টেন্সে সাবজাংটিভের কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ। আমি একবারে দেখে দেবো, টেকনিক করেই দেখে দেবো ব্যাপারটা। তো যেটা বলছিলাম যে হতে পারে সেটা নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে ভার্ব। এই শব্দগুলো যখন একটা সেন্টেন্সে থাকবে তখন সেই সেন্টেন্সের পরবর্তী যে ভার্বটি আছে এবং উল্লেখ্য এই সেন্টেন্সটা পুরো ক্লজকে যুক্ত করে। একটু দেখো একটা এক্সাম্পল, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট ড্যাশ স্মোকিং। এখানে সাবজাংটিভ একটা ভার্ব আছে, দ্যাট সাবজাংটিভ ভার্ব। এখন কিন্তু আমি যাইনি, এখনো সাবজাংটিভ ভার্বে আমি যাইনি। সাবজাংটিভ ওয়ার্ড কোনগুলো আছে সেগুলোতে আমি এখনো যাইনি, ঠিক আছে? সেগুলো আমরা যাবো, বাট আমি একটা দেখাচ্ছি জাস্ট অ্যাপ্লিকেশন। যে কিছু কিছু শব্দ থাকলে ভার্বের বেস ফর্ম বসে যায়, যেমন
যেমন ডক্টর সাজেস্টেড, এই সাজেস্টেড যখন আপনি দেখতে পেরেছেন এবং তারপরে একটা দ্যাট দেখতে পেরেছেন, দ্যাট দিয়ে আরেকটা ক্লজকে যুক্ত করা হয়েছে। এই সাজেস্টেড এবং তারপরে দ্যাট দেখলে আপনি নিঃসন্দেহে বলতে পারবেন এটা সাবজাংটিভ, তারপরে দ্যাট যুক্ত হয়েছে, তারপরে পারবেন বেস ফর্ম। তাহলে ছোট করে যদি আমরা একটু সাবজাংটিভের ব্যাপারে লিখে নেই, তাহলে আমরা কি লিখতে পারি? সাবজাংটিভকে বলা হয় কিং অফ ইংলিশ গ্রামার। এই সাবজাংটিভ গুলো অ্যাডভার্ব, এই সাবজাংটিভ গুলো নাউন, ভার্ব, অথবা অ্যাডজেক্টিভ ফর্মে থাকতে পারে। একটি সাবজাংটিভ ভার্ব, একটি সাবজাংটিভ কোন সেন্টেন্সে থাকলে এবং তার সাথে আরো একটি ক্লজ দ্যাট কথাটি দ্বারা যুক্ত হলে তাকে তারপরে যুক্ত হলে তারপরের ক্লজ দিলে সবসময় ভার্ব এর বেস ফর্ম বসে। এটা হচ্ছে সাবজাংটিভের কাজ। এখন বেস ফর্মের ব্যাপারটা আমরা একটু ভালো করে দেখবো, যদিও আমরা ভার্বের ক্লাসে দেখেছিলাম, স্টিল আমি আর একটু দেখাবো আপনাদেরকে। এটা লেখা হলে ডান লিখবেন, লেখা হলে ডান লিখবেন। এবার আসেন আমরা যেটা বলছি বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে, যেটা আপনারা মানে থাকে না যে বেস ফর্মটা যেহেতু বেস ফর্মটা হবে, কিন্তু বেস ফর্ম নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা আগে ক্লিয়ার করি আমরা। ধরেন আমি বলছি এক পাশে গো এবং আরেক পাশে গোস। এখানে বেস ফর্ম আছে এবং প্রেজেন্ট ফর্ম আছে। এখন গো এবং গোজ এর মধ্যে কোনটি বেস ফর্ম কোনটি প্রেজেন্ট ফর্ম? হ্যান্ড রেজ করেছে কেউ? হ্যান্ড রেজ করে বলতে কেউ ধর গো এবং গোজ এর মধ্যে কোনটি বেস ফর্ম কোনটি প্রেজেন্ট ফর্ম? কামরুল ইসলাম। জি স্যার, ওটা হচ্ছে বেস ফর্ম। ওটা বেস ফর্ম। আর গোজ ওটা বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে এস বাই যুক্ত হয়। তাহলে কোনটাই কি শুধু বেস ফর্ম? স্যার ওই সাবজেক্ট সেন্স হলে আপনার ভার্বের সেন্স হবে। এটা কি গোকে আমরা প্রেজেন্ট ফর্ম বলতে পারি? গোকে কি গো ভার্বকে কি আমরা প্রেজেন্ট ফর্ম বলতে পারি? জি স্যার, গো এবং হচ্ছে হ্যাঁ, দুটি কি গো একই সাথে বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্বটি যে
যেভাবে জন্মগ্রহণ করেছে সেই রূপটিকে বেস ফর্ম বলে। ভার্বের জন্মগত যে রূপটি আছে, গো ভার্বটি গো হিসেবে জন্মগ্রহণ করেছে, সেজন্য এটাই হয়ে যাচ্ছে বেস ফর্ম। এবং গোজ যখন বলছি এটা কি বেস ফর্ম না প্রেজেন্ট ফর্ম? এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট ফর্ম। ভার্বটি এভাবে কিন্তু গোজ নামটা নিয়ে কিন্তু ভার্বটি জন্মগ্রহণ করেনি। ভার্বটি হয়েছিল গো, কিন্তু থার্ড পারসন ছিল বলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল বলে এর সাথে এস বাই এস যুক্ত করেছে, তাই তো? এই জন্য ভার্বের যে পরিবর্তিত রূপ সেটা হয়ে যায় বেস ফর্ম না, প্রেজেন্ট ফর্মে থাকতে পারবে। বেস ফর্ম হচ্ছে কি ভার্বের জন্মের যে রূপটা আছে বা ভার্বটি যে রূপটি নিয়ে জন্মগ্রহণ করেছিল সেটা ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এটা একটু লিখে ফেলি ভার্বের বেস ফর্মটা। বেস ভার্বের বেস ফর্ম হচ্ছে সেই রূপ যে রূপটি নিয়ে ভার্বটি জন্মগ্রহণ করেছিল। ফর এক্সাম্পল গো, ইট, ড্রিঙ্ক, এই সবগুলো যেভাবে আসলে ভার্বের সাথে মানে ভার্বের কোনো পরিবর্তন ছাড়া যে রূপ হয়েছিল সেটাই তো বেস ফর্ম। তাহলে এটা যদি আমরা লিখে ফেলি, বেস ফর্মের ব্যাপারটা যদি আমরা ক্লিয়ার করি, তাহলে সাবজাংটিভের যে ব্যাপারটা আমরা বললাম সেটা কি বেস ফর্ম মানে সাবজাংটিভের সাথে যদি দ্যাট যুক্ত থাকে একটা সেন্টেন্সে, তাহলে এরপরে ভার্বের বেস ফর্ম শেষ কাজ। এখন সাবজাংটিভ কোনগুলো সেগুলো হচ্ছে আমাদের দেখার বিষয়। এখন আমরা দেখবো যে কিছু শব্দ আছে যেগুলোকে সাবজাংটিভ ধরা হয়। ফর এক্সাম্পল আপনি কিছু ভার্ব আছে, সচরাচর ভার্বই বলা হয়, সাবজাংটিভ ভার্ব বলা হয়, কিন্তু আমি শুধু ভার্ব কথা বলবো না, কারণ সাবজাংটিভ অ্যাডজেক্টিভও থাকতে পারে, সাবজাংটিভ নাউনও থাকতে পারে। সেজন্য আমি তিনটাকে আলাদা আলাদা করেই বলবো। সচরাচর সব জায়গায় মোটামুটি সাবজাংটিভ ভার্ব বলে এদেরকে পরিচিত করা হয়, কিন্তু সাবজাংটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেম, যে এই সকল শব্দ কোনো একটা সেন্টেন্সে থাকলে এবং পরবর্তী ক্লজটা যদি দ্যাট দ্বারা যুক্ত হয়, তাহলে ভার্বটি সবসময় তার বেস ফর্ম হবে, অর্থাৎ বেস ফর্ম যেই রূপে জন্ম নিয়েছে সেই রূপে থাকবে, কোনো পরিবর্তন ভার্বে করা যাবে না। ঠিক আছে, এবার যদি দেখি যে এখানে যে ভার্বগুলো আছে, অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিমান্ড, ডিক্রি, ইনসিস্ট, মুভ, প্রেফার, প্রপোজ, রিকোয়ার, সাজেস্ট, স্টিপুলেট, আর্জ, এই ভার্বগুলো হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এরপরে যদি বলি ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, নেসেসারি, প্রপোজ, রিকমেন্ডেড, সাজেস্ট, আর এগুলো হচ্ছে সাবজাংটিভ অ্যাডজেক্টিভ। এবং নাউন হচ্ছে কি ডিমান্ড, ইনসিস্টেন্স, প্রেফারেন্স, প্রপোজাল, রিকমেন্ডেশন, রিকোয়েস্ট, রিকোয়ারমেন্ট, সাজেস্ট। এতগুলো ভার্ব, এতগুলো নাউন, এতগুলো অ্যাডজেক্টিভ আমার মনে রাখাটা একটু কষ্ট হতে পারে। সেই জন্য আমরা কি করব, আমরা একটু টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করবো, যাতে করে একটা জায়গায় মানে কিছু শব্দ দ্বারা আমরা সকল ভার্বগুলোকে, সকল সাবজাংটিভ যে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন যেগুলো হতে পারে সেগুলোকে যেন একসাথে আমরা মনে রাখতে পারি। সেই টেকনিকটা যদি আমি বলি, সেই টেকনিকের মধ্যে যদি আমি বলি, আপনাদেরকে আমি গুছিয়ে দেখাচ্ছি। যদি আমি বলি একটা জায়গায় আমি একটা কথা লিখবো যেখানে সকল সাবজাংটিভ যত ওয়ার্ডগুলো আছে সব ওয়ার্ড চলে আসবে, সেটা কি আসে? আসেন তো দেখি, আমি যদি বলি পারু ইজ মডার্ন, এখানে সবগুলো সাবজাংটিভ ভার্ব, আমি সবগুলো সাবজাংটিভ যত ওয়ার্ড আছে সেগুলো আমি নিয়ে আসবো। একটু খেয়াল করে দেখেন তো, আমি যদি বলি পিতে, পিতে কি হয়? পিতে হয় প্রপোজ, পিতে হয় কি আর প্রপোজ, প্রপোজাল, প্রপোজাল। তারপর আপনি যদি বলেন প্রেফারেন্স, প্রেফারেন্স এবং প্রেফার, এই গেল পি। এগুলো সব সাবজাংটিভ, এগুলো দেখলে একটা সেন্টেন্সে, তারপরে যদি ভার্বের বেস ফর্ম আপনি দেখেন, এটাকে নিঃসন্দেহে আপনি মানে এরপরে যদি আপনি দ্যাট দেখেন, তাহলে নিঃসন্দেহে ধরে নেবেন সেটা সাবজাংটিভ হিসেবে আছে, তারপরে ভার্বের বেস ফর্ম। এরপর যদি আমি বলি এতে কি হয়, এতে যদি আমরা বলি, এতে আমাদেরকে বলতে হবে আস্ক, অ্যাডভাইস, আস্ক এবং অ্যাডভাইস।
সাবজাংটিভ ওয়ার্ড। এরপরে যদি আমি বলি আর এ কি হয়, আর এ কি হয়, আর এ হয়ে যায় রিকমেন্ড, রিকমেন্ডেশন, রিকোয়ার, রিকোয়েস্ট। রিকমেন্ড, recommended, recommendation, তারপরে যদি বলি require, এবং তারপরে যদি বলি কি request, requirement, একই প্রকার শব্দ যেগুলো সাবজাংটিভ ভার্ব হিসেবে এবং সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। require এবং requirement, requirement। তারপরে যদি আমরা বলি আর কি আছে, ইউতে হচ্ছে আর্জেন্ট এবং আর্ট, আর্জেন্ট এবং আর্ট, ইউতে গেল আর্জেন্ট এবং আর্ট। এখানে কিন্তু খেয়াল করবেন সচরাচর একটা ওয়ার্ড থাকে সাবজাংটিভ হিসেবে, মানে ভার্বগুলোকে একসাথে করে দেওয়া যায় বা মানে নাউনগুলোকে একসাথে করে দেওয়া যায় বা অ্যাডজেক্টিভগুলোকে। আমি যেটা করছি সেখানে কিন্তু নাউন একসাথে আছে, অ্যাডজেক্টিভ একসাথে আছে, ভার্বও একসাথে আছে। সেজন্য এই ওয়ার্ডগুলো আপনি অবশ্যই খাতায় লিখে নেবেন। এবং এই যে পারুইজ মডার্ন, এই জাস্ট প্রথম অ্যালফাবেটগুলো যদি আপনার মনে রাখে তাহলেই হবে, এত ভেতরের ওয়ার্ডও মুখস্থ করা দরকার নেই। আপনি এই ওয়ার্ডের সাথে মিলিয়ে আপনি যখন দেখবেন যে এই ওয়ার্ডটা তো সাবজাংটিভ, মিলে যাবে আপনার, ঠিক আছে। এরপরে যদি যে আমরা ইতে কি হয়, ইতে তো আমরা করলাম, আইতে কি হয়, আইতে হয়ে যায় ইম্পর্ট্যান্ট, ইম্পারেটিভ, ইনসিস্ট, ইনসিস্টেন্স। ইম্পর্ট্যান্ট, ইম্পারেটিভ, ইনসিস্ট, ইনসিস্টেন্স, ইনসিস্ট এবং ইনসিস্টেন্স। এবং তারপরে যদি যে আমরা এসে কি হয়, এসে হয় সাজেস্ট, স্টিপুলেট, সাজেস্টেড। এসে হয়ে যায় সাজেস্ট, suggested, stipulate, যার অর্থ হচ্ছে কি নির্ধারিত। যার অর্থ হচ্ছে নির্ধারিত। তারপর যদি আমি বলি কি এমএ কি ম্যান্ডেটরি, মডার্নের যে এম আছে সেই মডার্নের এম দিয়ে যদি বলি আমি এম এ হচ্ছে ম্যান্ডেটরি। এবং এরপরে যদি আমরা বলি ওতে হচ্ছে অর্ডার, অর্ডার। তারপরে কি ডিইতে হচ্ছে ডিমান্ড এবং ডিক্রি, ডিমান্ড এবং যদি আমি বলি ডিক্রি, ডিক্রি যেটাকে বলা হয় অফিসিয়াল অর্ডার। Incoming voice call from Nahum on SIM SIM2. এবং তারপরে যদি আমি বলি Incoming voice call from Nahum on SIM SIM2. অর্ডার, আর এন না, আরে কি হয়, আরে হচ্ছে রিকোয়েস্ট, Incoming voice call from Nahum on SIM SIM2. রিকোয়েস্ট, Incoming voice call from Nahum on SIM SIM2. তারপরে কি হয় রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট এরপর কি এনে হয়ে যায় কি নেসেসারি। এই হচ্ছে সাবজাংটিভ দুনিয়ার যত ওয়ার্ড আছে একই সাথে চলে আসে। Incoming voice call from Nahum on SIM SIM2. তাতে বলবো এখনো মুখস্থ করার প্রয়োজন নেই, আপনি শুধু যদি Incoming voice call from Nahum on SIM SIM2. এটা মাথায় রাখেন এবং অ্যালফাবেট দিয়ে যখন একটা ওয়ার্ড আপনি দেখবেন, Incoming voice call from Nahum on SIM SIM2. আপনি যে সেন্স করবেন যেখানে ওই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা আছে, Incoming voice call from Nahum on SIM SIM2. দেখবেন অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসে। তার মানে এই শব্দগুলোর পরে যদি একটা ক্লজে দ্যাট দিয়ে আরেকটা ক্লজ যুক্ত হয় তাহলে তারপরের ক্লজে ভার্বের বেস ফর্ম।
এটা হচ্ছে কথা। তাহলে আমরা কি লিখবো যে এই শব্দগুলোর পরে এই শব্দগুলোর পরে যদি দ্যাট দিয়ে একটি ক্লজ যুক্ত হয় যুক্ত হয় তবে তার পরবর্তী ক্লজে ক্লজটিতে সবসময় Incoming voice call from Nahum on SIM SIM2. ভার্ব এর বেস ফর্ম Incoming voice call from Nahum on SIM SIM2. ভার্বের বেস ফর্ম Incoming voice call from এই Nahum on SIM গেল। SIM2. ঠিক আছে দেখেন তো এতটুকু লেখা হয়েছে এবার এক্সাম্পল Incoming voice call from Nahum on SIM SIM2. Incoming voice call from Nahum on SIM SIM2. আর সবাই একটা হচ্ছে আর সবাই Incoming voice call from Nahum on SIM SIM2. Incoming voice call from Nahum on SIM SIM2. Incoming তার voice মানে call from Nahum on SIM এখন যদি আমরা SIM2. যাই এই যে দেখেন এখানে আমি যেভাবে করে দিয়েছি সেই জায়গার মধ্যে একেবারে সবগুলো ভার্ব চলে আসছে এই যে মানে যেটা বললাম যে পারো ইজ মডার্ন ওই জায়গার মধ্যে একেবারে যত ভার্বগুলো আছে যত adjective আছে, Incoming যত voice noun call আছে, from সব Nahum on SIM চলে SIM2. আসছে। এবার যদি আমরা যাই যে Incoming example, voice আর call কোনো from কিছু আমরা Nahum on বলবো না, SIM এখানে আমরা যা SIM2. করেছি তা দিয়ে হয় কিনা, দেখি একটু try করে। দেখি তো আমরা এটা কে পারি। Incoming The doctor voice call from suggested Nahum on that- SIM SIM2. এসে কি ছিল? Suggested ও ছিল। এসে suggested এর পরে Incoming voice কি call হয়? from Nahum on কি SIM থাকে? SIM2. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, বলুন। Is patient stop? Verb base form. Patient, stop, ভার্বের বেস ফর্ম। স্টপ হলো না কেন? কারণ স্টপটা বেস ফর্মে নাই, পরিবর্তিত হয়েছে, তাই তো? Present form. জি স্যার। স্টপ হলো না কেন? এটা তো স্যার past tense এই নাই। পাস্ট টেন্সে এখানে- নাই, প্লাস এটা তো আপনার কোনো এখানে মানে মডেল তো আসলে বসার কোনো জায়গা নেই, কারণ বেস ফর্ম মানে বেস ফর্ম হয় যে আই অ্যাম ইটিং রাইস বলে কি আর বেস ফর্ম হয়? হয় না। জি না। বেস ফর্মে নিয়ে নেওয়ার প্রয়োজন নেই, এটাও হলো না এটাও হলো না, এজন্য এটা হয়ে যাচ্ছে সাবজাংটিভ হিসেবে স্টপ। তারপরে কোয়েশ্চেনটা যদি দেখি এরপরে কি বলবেন এটা অনির্বাণ বিজয় সাজিয়া পেরেছেন আপনি। জি বিজয় শুনতে পাচ্ছেন? জি স্যার বলতে পারছি। আচ্ছা বলুন এটা কি হবে? চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। আর এটা কি হবে স্যার? কি হবে? জি স্যার। Go. I insist that he should go. I insist that he go. I insist that he go there. আচ্ছা Insist that- ইনসিস্টের সাথে আপনার দ্যাট যখন বসছে সেটা হয়ে যাচ্ছে সাবজাংটিভের কথা যদি বলি আমি মানে এখানে ইনকারেক্ট বলা হয়েছে, Insistent. ইনকারেক্ট হবে না, এটা আমার মনে হয় কোয়েশ্চেনটা ভুল আছে, কোয়েশ্চেনটা আচ্ছা, ভুল আছে, sorry. কারেক্ট হবে। আই ইনসিস্ট দ্যাট, এই ইনসিস্টের পরে ইনসিস্ট কি বুঝে ইজ মডার্ন, ইজের মধ্যে ইনসিস্ট চলে আসে, Subjunctive verb, sir. কোয়েশ্চেনটা ভুল আছে, মানে কোয়েশ্চেনে ইনকারেক্ট হবে না, কারেক্ট হবে। হ্যাঁ তো Yes, sir, yes. পারু আই ইনসিস্ট দ্যাট হি গো দেয়ার, এই গোটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, বাকি সবগুলোই ইনকারেক্ট, বাকি সবগুলোই ইনকারেক্ট। খেয়াল করে দেখুন ইনসিস্টেড দ্যাটটা কিন্তু নাই, সাবজেক্টিভ ভার্ব ইনসিস্টেড দ্যাট কিন্তু নাই। তারপর যদি বলে আই ইনসিস্ট দ্যাট হি উইল গো, হবে না, উইল গো তো হলে ফিউচার হয়ে যায়, Incorrect হবে। শুড গো হবে না, কারণ সাজি একটু আগেই বললো কেন হবে না, কারণ এটা ফিউচারের মানে পাস্টের কথা তো বলা নেই, তার মানে প্রথম আনসারটা ইনকারেক্ট। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেনটা যদি বলি এটা আমাকে বলবেন কে? ফারজানা, ফারজানা শুনতে পাচ্ছেন? জি স্যার। শুনুন এটা কি হবে? ডক্টর সাজেস্টেড ড্যাশ That I give up smoking. আই গিভ আপ স্মোকিং। কেন গিভ আপ হলো না কেন? তারপর তো বেস ফর্মে নেই, এটা পাস্টে আছে, Very good. তাহলে এটা হলো না কেন? এটা ফিউচারে আছে, এটা হলো না কেন? এটাতে ওই যে গিভেন দেওয়া আছে, পাস্টে আছে।
আর এখানে যখন আমি বলছি যে আই গেভ আপ দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, এই যে রূপা বা পারু Incoming voice call from Naaman Sim SIM2. সাজেশন সিক্রেট এই জাতীয় কথা। সেজন্য আমরা Incoming voice করতে call পারবো from যে Naaman আপনি Sim বুঝতে SIM2. পারছেন যে এস আছে এখানে দ্যাট পরবর্তীতে বলে এটার কাছাকাছি Incoming voice call from একবারে Naaman ঠিক Sim করে দেওয়া। SIM2. করার খুব একটা প্রয়োজন নেই, যদি করতে ইচ্ছা করে করবেন, বাট খুব একটা প্রয়োজন নেই। Incoming এটাই- voice এটাই call বলছি। from Naaman Sim এরপরে যদি SIM2. দেখি, যদি আপনি পারো ইজ মডার্ন আপনি রাখতে পারেন মনে, তাহলেই হয়ে যায়। এরপরের কথাটা যদি বলি, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট জেমস ড্যাশ দ্য লেটার বিফোর আই সেন্ড ইট। এখানে সাবজাংটিভ ভার্ব কোনটা, এই কোয়েশ্চেনে এভাবে আমি আনসার করতে চাই না। আমি বলছি সাবজাংটিভ ভার্ব কোনটা, একটু বলুন তো আমাকে, হ্যান্ড রেজ করে কে বলতে পারবেন সাবজাংটিভ ভার্ব? আপনি করেন জি বুঝতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি স্যার, এখানে রিড হবে স্যার। রিড হচ্ছে হ্যাঁ, রিড তো ইয়ে হবে, অপশনে তো রিড হবে, কিন্তু এখানে সাবজাংটিভ ভার্ব কোনটা সেটা আমাকে বলুন তো। ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, আইতে কি কি ছিল? ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, এই জাতীয় যে কথাগুলো সেগুলো ছিল সাবজাংটিভ ভার্ব। সেজন্য আমরা এখানে এরপরে যখন দেখতে পাচ্ছি এখানে একটা দ্যাট দ্বারা যুক্ত হয়েছে সাবজাংটিভ ভার্ব ইম্পর্টেন্ট দ্যাট, তারপরে আমি অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে দেবো। এটা হচ্ছে সাবজাংটিভের কাজ। তার মানে এটা হয়ে যাচ্ছে রিড। এই জায়গায় সাবজাংটিভ ভার্ব কোনটা সেটা আমাকে কি বলতে? থ্যাংক ইউ অনিল, আপনি পেরেছেন। এরপরে যদি বলি আমরা রাশিদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম স্যার আসসালাম। রেকমেন্ডেড ভালো আছেন স্যার? রেকমেন্ডেড এই পারুর আর এর রেকমেন্ডেড। হ্যাঁ, আরে রিকমেন্ডেড হয়েছে, রিকমেন্ডেড হয়ে যায়, তারপর আর কি হয়? রিকমেন্ড হয়, তারপরে রিকোয়েস্ট হয়, রিকোয়েস্ট রিকোয়ারমেন্ট হয়। হ্যাঁ রিকোয়ারমেন্ট হয়, জাতীয় জিনিসগুলো কিন্তু আর যখন আপনি দেখছেন দ্যাট দ্বারা দেখছেন মিলিয়ে ফেলবেন যে নিশ্চয়ই এটা ইয়ে পার্ট সাবজাংটিভ পার্ট। সেজন্য এটা হয়ে যাচ্ছে কি, এরপরে অ্যান্সার কি হয়? অ্যাপ্লাই স্যার। অ্যাপ্লাই, কারণ ভার্বের বেস ফর্ম। গুড। The judge insisted that the jury dash a verdict immediately. এটা বলবেন সেলিনা আক্তার। সেলিনা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। এই বলুন তো এটা কি হবে স্যার? স্যার এখানে সাবজেক্টিভ হচ্ছে ইনসিস্টেড আর রিটার্ন হবে। Return, okay. Insisted এবং insist কি, তাহলে insist তো হয়। জি Insist স্যার। হয় না? জি স্যার। হ্যাঁ, insist হয়, insisted হয়, insistence হয় adjective হিসেবে। সেজন্য এটা হয়ে যাচ্ছে কি রিটার্ন ভার্বের বেস ফর্ম। দ্যাট দিয়ে যখন আছে একটা সেন্টেন্স তখন আমি চিনতে পারছি। She insisted that I go with her. এটা আসলে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে না, সবাই পারে। এরপরে যদি বলি we propose that he dash a vacation. এটা আমাকে কি বলবেন? এটা যদি আমি বলি একেবারে শেষে গিয়ে আছে জয়ন্ত গেইন। জয়ন্ত শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না আপনাকে, আমি কষ্ট করি। তাহলে পরশ। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। বলুন স্যার, এটা কি বলবেন? স্যার এখানে প্রপোজ স্যার কাকে প্রপোজ করেছেন? প্রপোজটা হচ্ছে একটা সাবজেক্টিভ ভার্ব, তাই তো? ওকে, তাহলে প্রপোজ প্রপোজাল প্রেফারেন্স সব থাকলে সেটা সাবজেক্টিভ প্রেফারেন্স প্রেফার যে পারু কি, তাহলে এই জায়গার মধ্যে অ্যান্সার কি হয়ে যায়? ভার্বের বেস ফর্ম হিসেবে টেক হবে। টেক হবে। ভেরি গুড। তাহলে এটা অ্যান্সার হয়ে যায় টেক। এবার আমরা আরেকটা পার্টে যাই, সেটা হচ্ছে প্যারালালিজম। প্যারালালিজম খুবই সহজ, আজকের যে টপিকগুলো আছে সেগুলো খুবই সহজ, কিন্তু নাম শুনলে মনে হবে কি জানো, আসলে কিচ্ছু না, খুবই সহজ। বললাম না যে যা আপনারা পড়েছেন যা শিখেছেন তারই বেসিকটা। হ্যাঁ ঠিক আছে, শিওর। জুনায়েদ হ্যান্ড রেজ করে তারপরে বলবেন। আপনারা হাত দেখতে পাচ্ছি না জুনায়েদ? আচ্ছা হ্যাঁ, জি জুনায়েদ বলুন। স্যার এখানে যে সাবজেক্টের যে কথাগুলো বলতেছি স্যার, এখানে ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ স্যার। তো সাবজেক্টিভ ভার্ব বলাটা স্যার কি সুইটেবল না স্যার সাবজেক্টিভ ওয়ার্ড বলাটা সুইটেবল? সাবজাংটিভ ওয়ার্ড বলা নেই, কিন্তু মানুষ ব্যবহার করে সাবজাংটিভ ভার্ব, মানে এটা একটা মুদ্রাদর্শ। বুঝতে পেরেছেন? স্যার যেমন আমরা একটু আগে ইম্পর্টেন্টে কল করলাম ভার্ব হিসেবে বললাম, স্যার এটা তো মনে হয় যে ভুল হলো, দেন আবার না ভুল হয়।
ভুল হয়, কিন্তু মানে সাবজাংটিভ সচরাচর মানুষ সাবজাংটিভ কথাটা ব্যবহার করতে গিয়ে সাবজাংটিভের সাথে ভার্ব নিয়ে আসে। আপনি দেখেন যে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু ভার্বের সাথে, যে প্রপোজ ভার্ব, মানে ইনসিস্টেড ভার্ব, মানে এই Verb. কথাগুলো ম্যাক্সিমাম ভার্ব থাকে, কিন্তু অ্যাডজেক্টিভও থাকে, নাউনও থাকে। এই জন্য আমি প্রথম দিকে আমি নিজে সাবজাংটিভ ধরে রেখেছিলাম, পরে কিন্তু ভার্বে চলে এসেছি। আমি ওই যে শিখে এসেছি Yes, sir. এভাবে। বুঝতে পেরেছেন? Okay, sir. এটা মুদ্রা দোষ আর কিছু না। বুঝতে ওকে স্যার, পেরেছেন? থ্যাংক ইউ হ্যাঁ স্যার Okay, তো যেটা বলছিলাম যে সাবজাংটিভ হচ্ছে এই জিনিসটা যেখানে একটা শব্দ যখন একটা সেন্টেন্স থাকে। আচ্ছা, কেউ কি বুঝেন না এমন কেউ আছেন? সাবজাংটিভ ব্যাপারটা বুঝেন নাই, এখান থেকে প্রশ্ন আসতে পারবেন না এমন কেউ আছেন? কয়েকটা ওয়ার্ড, জাস্ট একটা টেকনিক দেখিয়ে দিয়েছি। এই টেকনিকটা যদি মাথায় রাখেন, সাবজাংটিভ যে কোনো ওয়ার্ড আপনি চিনতেই বুঝবেন দ্যাট দ্বারা যুক্ত হবে, এবং এর পাশে যখন এই ওয়ার্ডগুলো দেখবেন পারো ইজ মডার্ন রিলেট করে একটা নিয়ে আসবেন, প্রেফারেন্স, প্রেফার, এই জাতীয় যে কথাগুলো আছে, তারপরে কি বলে যে এতে কি আছে, তারপরে ইউতে কি আছে, জাতীয় সবগুলো আপনারা মোটামুটি লিখে ফেলেছেন একসাথে। জাস্ট দুবার চোখ ঘুরে যাবেন, খুব একটা বেশি মুখস্থ করারও প্রয়োজন হবে না, কারণ একই জাতীয় কথা দেখলেই বুঝতে পারবেন কোন কথাটা। তাহলে এই জিনিসটা আমাদের গেল। কেউ কি এমন আছেন যে বুঝতে পারেননি? একটু কমেন্ট করবেন তো। ফারজানা তো প্রথম থেকে বলছিলেন যে স্যার আমি বুঝতে পারছি না, কঠিন লাগছে। এখন ঠিক আছে? একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন সবার ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমরা এবার যে প্যারালালিজমে, যে জিনিসটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু সহজ একটা বিষয়, প্যারালাল অর্থ। Thank you. Very, very good. তাহলে এবার আসি আমরা প্যারালালিজম। প্যারালাল কি বলা হয়? সমান্তরাল। প্যারালাল মানে সমান্তরাল। যারা জিম টিম করেন তারা আরো ভালো করে জানেন। আমাদের মানে জিমে একটা এক্সারসাইজ আছে যেটার নাম হলো প্যারালাল। প্যারালালটা কি? একটা সমান্তরাল একটা জিনিসের মধ্যে মানে আপনার আপ ডাউন করতে হবে, তো সেই জিনিসটাকে বলে প্যারালাল। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে এইটার সমানে এইটা। সমান্তরাল মানে এইটার সমানে এইটা, কখনো এইটার সমানে এটা হতে পারবে না, এটা সমান্তরাল না। বা এটার সমান্তরাল এটা হতে পারবে না, সমান্তরাল না, করে নিচে হয়ে গেছে। তার মানে সমান্তরাল রাখতে হওয়া বা সমান্তরাল রাখাকেই প্যারালালিজম বা প্যারালাল বলা হয়। এই প্যারালালিজম আর কিছুই না, শুধু যেই ওয়ার্ড একটা অংশে ব্যবহৃত হয়েছে সেই ওয়ার্ড অপর অংশে ব্যবহৃত, এটা হচ্ছে প্যারালালিজম, আর কিছু না। দেখেন, প্যারালালিজম যদি আমি বলি, যদি তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত হয়, রুল টুল কোনো কিছু না, আপনাদের লেকচার শিটে অনেক কিছু আছে, জাস্ট এটা বেসিক বুঝতে ক্লাসটাই না আপনার জন্য, আর কোনো কিছুটার জন্য পড়ানোর প্রয়োজন নেই। প্যারালালিজম হচ্ছে সমান্তরাল, একটা সমান্তরালে আরেকটা জিনিসকে রাখা। কিসে সমান্তরালে? কিসে? ধরেন সেন্টেন্সের একটা অংশে নাউন দ্বারা শুরু হয়েছে, পরের অংশে আপনি যদি ভার্ব দেন, মানে একই জাতীয় কথাগুলো, তাহলে কিন্তু সেটা বেমানা। যেখানে ভার্ব তিনটা জায়গায় যদি ভার্ব ব্যবহৃত হয়, একটা জায়গায় যদি, দুটো জায়গায় যদি ভার্ব দিয়ে একটা জায়গায় অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে যাচ্ছে, কিন্তু বেমানা। মানে একটা সেন্টেন্সে কোনো একটা শব্দের যেই ফর্মটা বেশি ব্যবহৃত হয়েছে সেই ফর্মটাই ব্যবহার করা হচ্ছে, তাকে বলা হয় প্যারালালিজম, মানে সেটা সমান্তরালে রাখা। দেখুন তো, বলা হচ্ছে যদি তিনটি উপাদানের একটি তালিকা তৈরি করা হয়, তাহলে সেগুলো করতে হবে নাউন, 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 ভার্ব, 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 চিরান, চিরান, চিরান। যদি আমরা একটা বিগত সালের প্রশ্ন দেখি, দেখেন সিইং ইজ, সিইং ইজ, এখানে কি? সিইং ইজ টু বিলিভ যদি আমি বলি, তাহলে কি প্যারালাল হলো? সিইং এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্মে আছে। আমার আর কিছু বুঝি আর না বুঝাতে হবে, ওদের পরের অংশটা অবশ্যই আইএনজি যুক্ত ফর্মে হবে। এটা তো ইনফিনিটিভ নিশ্চয়ই হবে না, হবে কি? কোনো প্রশ্নই আসে না, বিলিভ হওয়ারও প্রশ্ন আসে না, বিলিভিং হতে পারে, এছাড়া আর কোনো কিছুই কিন্তু অ্যান্সার হতে পারে না। দেখেন তো এই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? এটাই, একটা ওয়ার্ড যে ফরম্যাটে থাকবে সেই বাকি ওয়ার্ডগুলো সেই ফরম্যাটেই থাকবে। এরপরে যদি আমরা আরো একটা নিয়মে যাই, সেটা কি? ওয়ার্ড লেভেল যদি বাক্যে কনজাংশন থাকে, সেক্ষেত্রে কনজাংশনের আগের অংশে যে রূপ শব্দ বলবে, পরের অংশে সেই রূপ শব্দ বলবে। কনজাংশন কি? আমরা তো জানি কনজাংশন কি, যে দুটো ক্লজকে যুক্ত করে। ফ্যান বয়েজ হি অ্যান্ড আই, ইউ অ্যান্ড মি, এই জাতীয় যে কথাগুলো আছে, এই জাতীয় কথাগুলো কি? কনজাংশন। অ্যান্ড যে কথাটা আছে, অ্যান্ড, ফ্যান বয়েজ, ফর, অ্যান্ড, নন, বাট, অ্যান্ড, এই জাতীয় কথাগুলো হয়ে যায় কি? কনজাংশন। এখন বলা হচ্ছে কনজাংশনে প্রথম অংশ যে মানে যেই পার্টস অফ স্পিচ থাকবে, দ্বিতীয় অংশটাও সেই পার্টস অফ স্পিচ থাকবে। যদি একটা এক্সাম্পল দেখি, দেখেন তো, দ্য বয়েজ ইউজ টু লাইক ড্যাশ অ্যান্ড ড্যাশ
মডেল এরোপ্লেনস। দেখেন তো একটু চিন্তা করে, আমরা কোনো কিছু পারি না, আমরা কোনো কিছু পারি না মনে করে, কিন্তু এতটুকু তো বুঝি যে এখানে এক দ্বারা যুক্ত হয়েছে, এটা যে জাতীয় একটা কথা হবে, এটাও সে জাতীয় একটা কথা হবে, সমান্তরাল রাখতে হবে, তাই তো? এটা যে পার্থক্য হবে, এটাও সেই পার্থক্য হবে, এটা যে জাতীয় কথা হবে, এটাও সেই জাতীয় কথা হবে। দেখি তো এখানে কোনটা কোনটা একই জাতীয় কথা আছে। টু মেকিং টু ফ্লাই, এটা তো, এটা কি ঠিক বলেন তো? টু মেকিং টু ফ্লাই, এটা কি ঠিক? এই কথাটা কি ঠিক? যদি ঠিক না হয় তুই হ্যান্ড রেজ করবে, কেন ঠিক না সেটা হবে, কেন ঠিক না? জি শোনায়? স্যার এটা ঠিক না হচ্ছে স্যার, টুর পরে হচ্ছে স্যার মূলত ভার্বের বেস ফর্ম বসে ইনফিনিটিভ যেটার মধ্যে। বেশ কর্মসূচি, সেজন্য এটা ঠিক না কোনোভাবে, যদিও একই রকম ফর্মেটে আছে, একই রকম কি আছে না, মেকিং টু ফ্লাই, কিন্তু ভার্বের বেস ফর্মে, সেজন্য না। এরপর যদি আমি বলি মেক ফ্লাই, যদি আমি বলি কি মেক ফ্লাই, এটা কেন হলো না? আমরা এই জিনিসটাও করেছি। দেখি এটাকে বলতে হবে খুব সূক্ষ্ম, খুব সূক্ষ্ম। দেখি আমার ক্লাসের স্টুডেন্ট এরা বলতে পারে খুব সূক্ষ্ম একটা জিনিস। আচ্ছা, আইরিন সুলতানা এবং সাজিয়া আক্তার। জি আইরিন, স্যার ইউজ টু এর পরে মূলত পারবে ভেরি 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 লিটার প্রাইম সেট ইউজ করবে। ভেরি গুড। এটা কি আমরা কি জানতাম যে get used to, with a view to, with a view to, with a view to, get used to, you cannot help, এগুলো তো আপনারা জানেন। এদের পরে ভার্বের সাথে ing যুক্ত হয়, এজন্য এখানে কি ছিল, সেন্টেন্সে কি ছিল, used to এর পরে ভার্বের মেক ফ্লাই জন্য এটা অ্যান্সার হবে না। একই রকম ফরম্যাটে থাকলেও এই দুটো অ্যান্সার হলো না এই কারণে। টু মেক টু ফ্লাই, এটা তো মিলছে না, এটা কি প্যারালাল হলো? আইন বলুন তো আমাকে, প্যারালাল হয়েছে? প্যারালাল হয়নি, কারণ টু এর পরে মূলত বেস ফর্ম হয় কি দুটোর আইনজি হয়ে গেল। হ্যাঁ, পরেরটা পাইনি, আইন হয়ে গেল। সেজন্য এটার অ্যান্সার হয়ে যায় কি মেকিং অ্যান্ড ফ্লাই, তাই তো? সূক্ষ্ম একটা জিনিস দেখেন, এখানে আপনি খুবই সহজ, কিন্তু এই জিনিসটা যদি আপনি খেয়াল না করেন, এটা কিন্তু করাই কিন্তু আমরা আগে পড়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভিত্তিক আইডিয়া এগুলো হ্যাঁ হ্যাঁ, বেসিক পড়া এগুলো। বেসিক পড়া আমাদের, বেসিকের এখন হচ্ছে অ্যাপ্লিকেশন। আজকের যে লেকচার পুরোটাই অ্যাপ্লিকেশন। তাহলে এটা আমরা এই জায়গাটা চলে গেলাম। এরপরে কি লিস্টের ধারাবাহিক তালিকার মাধ্যমে এক একটা সিমিলার রাখতে হবে। জেরিন ইজ এ স্কলার অ্যান্ড অ্যাথলেট, এরপরে কি হতে পারে? প্যারালাল যদি আমরা রাখতে চাই কি করতে পারি? আমরা এই সেন্টেন্সটাকে আমরা প্যারালাল রাখতে চাই, আমরা কি করতে পারি? আমাকে কি বলবো? হ্যান্ড রেজ করতে। Sir, Jane is a scholar, an athlete, and an artist. আর্টিস্ট, কারণ প্রত্যেকটা, আচ্ছা কেন করেছেন এটা প্যারালালটা কিভাবে করলেন আমাকে একটু বলুন। স্যার প্রতিটার সামনে স্যার আর্টিকেল আছে, স্কলার আগে এ আছে, অ্যাথলেটের আগে এন আছে। স্যার এটা যেহেতু হচ্ছে আর্টিস্ট এর জন্য এন হবে, এন্ড হবে, ভাওয়েল ভাওয়েলের জন্য এন হবে, ভাওয়েল। অর্থাৎ আমরা প্যারালালটা যেটা করলাম সেটা খেয়াল করে প্যারালালটা করলাম, এই এ দেখে এ স্কলার, এটা একটা আর্টিকেল বসেছে স্কলারের আগে। তারপর যদি অ্যাথলেট বলি, স্কলার মানে কি জ্ঞানী বা পণ্ডিত, অ্যাথলেট মানে কি খেলোয়াড়, একজন খেলোয়াড়। অ্যাথলেটের আগে অ্যাথলেট কেন? কারণ এটা একটা আর্টিকেল ছিল, এ ই আই ও ইউ, এগুলো হবে সাধারণত অ্যাড বসে। তারপর যদি আমরা বলি অ্যাড, এরপরে যে প্যারালালটা করবো সেটা নিশ্চয়ই একটা আর্টিকেল যুক্ত করে একটা শব্দই করতে হবে, নয়তো হচ্ছে না। সবগুলোর আগে আর্টিকেল আছে, এখানে আমার বক্তব্য এটা হচ্ছে সমান প্যারালাল। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যায় সি। তাহলে এখন যদি আমি বলি এ সিরিজ অফ অ্যাডজেক্টিভ গঠনের মাধ্যমেও কিন্তু প্যারালাল করা যায়। ফর এক্সাম্পল, রানা ইজ ইয়াং, এনথুজিয়াস্টিক অ্যান্ড হি হ্যাজ ট্যালেন্ট, এটা আমাকে কে ঠিক করে দিতে পারবে? এটার প্যারালালিজমটা কে ঠিক করে দিতে পারবে? বুঝতে দিন পারবে? বুঝতে পার? ট্যালেন্টেড রানা ইজ ইয়াং, এনথুজিয়াস্টিক অ্যান্ড ট্যালেন্টেড, লিখিত হয় নাকি? হ্যাঁ, হয়ে গেছে তো।
দেখেন ট্যালেন্টেড কথাটা কি তার একটা গুণ, ইয়াং হচ্ছে কি তার একটা গুণ, এনথুজিয়াস্টিক হচ্ছে কি সে প্রচন্ড পরিমাণে উদ্যমী, তার গুণের কথা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেজন্য তিনটি ফর্মই একই ফর্ম রেখে দিচ্ছি। এখানে হলো না কেন? এখানে যদি আমি বলি হ্যাজ, হি হ্যাজ ট্যালেন্ট, ঠিক আছে, কথা কিন্তু বললাম, কিন্তু প্যারালাল হলো না, সমান্তরাল হলো। এটা হয়ে যাচ্ছে ট্যালেন্টেড। সঠিক শব্দসমূহের সাথে সঠিক শব্দের সম্পর্ক তৈরি করতে নট অনলি বাট অলসো ব্যবহার করা। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন এই সেন্টেন্সটা প্যারালাল কেন হয়নি আমাকে একটু বলুন তো, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করুন। অরিন বলুন তো, আপনি অরিন। স্যার এখানে নট অনলির সঙ্গে বাট হচ্ছে বসবে, তো এখানে শুধু অনলি দেওয়া আছে। এক্স্যাক্টলি, এখানে অনলি দেওয়া আছে, এখানে নট অনলি নেই। নট অনলি যদি থাকতো তাহলে হয়তো প্যারালাল হতো, কারণ নট অনলি বাট অলসো মানে কি শুধু সেই না, তার সাথে আরো। সেজন্য এটা হয়ে যাচ্ছে কি নট অনলি বাট অলসো, ইজ নট অনলি not only in English but also in Bengali। এই অবস্থা কার বলেন তো? কে ইংরেজিতে না শুধু বাংলায়ও কাছে বলেন, কে আছেন? হ্যান্ড রেজ করবেন। দেখি এখন যারা হ্যান্ড রেজ করে রেখেছেন আমি কিন্তু বলবো যে তারাও করে বাংলায় কাছে দেখি না। বাহ, মাসাল্লাহ সামনে আছে, ভেরি গুড। আমিও কাছে, হ্যাঁ আমিও কাছে, ইংরেজি বাংলা দুটোতেই কাছে। এরপরে যদি আমরা বলি ম্যাথে কাছে, ম্যাথ আচ্ছা, তারপরে যদি যাই, তারপরের জায়গাটায় যাই যে সিরিজ অফ ভার্বস তৈরির মাধ্যমে প্যারালেলিজম হয় আগের মতো, কোনো মানে এখানে অ্যাবনর্মাল কিছু নেই। দেখেন তো, সাদিয়া এন্টার্ড দ্য রুম স্যাট অ্যান্ড, কি হতে পারে? বাংলা পারবেন না, আচ্ছা কি বলতে পারবেন এটা? এন্টার্ড দ্য রুম। কামরুল হাসান, কামরুল ইসলাম। স্যার এখানে অফেন্স এর পাস্ট কি আছে কোথাও? এই কারেক্ট না? হ্যাঁ বুঝতে পারছি। ও সরি, তো আপনি তো ইয়েতে চলে গেছেন। আচ্ছা, এটা হচ্ছে হবে স্যার দিনটা না সাদার কেস। স্যার হ্যাজ এই অফেন্স হবে স্যার। ওপেন হলো কেন? কারণ ভার্বের স্ট্যান্ড কোন ফর্ম ভার্বের? স্যার এটা পাঁচ ফর্ম আছে স্যার। স্যার অপর অংশটা পাঁচটাই হবে, সেজন্য এটা হয়ে যায় ওপেন। এরপর যিনি ব্যক্তিকে আরো একটি ব্যক্তির সাথে তুলনা করতে প্যারালালিজম ব্যবহৃত হয়। ভিন্ন প্রিপোজিশন গ্রহণ করে অন্তত শব্দ অ্যান্ড দ্বারা যুক্ত হলে শব্দদ্বয়ের পরের প্রিপোজিশন যেটা আছে সেটা পুরো প্রিপোজিশনটাই বসাতে হয়। যে জায়গাটা যদি আমরা বলি ড্যাশ, এটা একটু বলুন তো, ড্যাশ অন দ্য বেঞ্চ ইজ মাচ মোর প্লেজেন্ট দ্যান ড্যাশ দ্য অফিস। এই জায়গাটা শুধু আছে, খেয়াল করে। পরশ স্যার বলুন তো স্যার, এটা কি হবে? লাইং সিটিং এ নাম্বার হবে এ নাম্বার। সেকেন্ডটা হলো না কেন? স্যার। এটা তো লাইং, এটা তো মিনিং হয় না স্যার। লাইং মিনিং হয় না, এক্স্যাক্টলি। আর তিন নাম্বার হলো না কেন? সি। স্যার এটা তো প্যারালেলিজম নাই স্যার, টু আছে এখানে নাই। লাই সিটিং কোনোটাই হচ্ছে না, সেজন্য অ্যান্সার হয়ে যাচ্ছে কি এ, লাইং, তারপরে সিটিং। তার মানে কি যে অফিসে বসে থাকে, যেটা একসাথে মানে একটা জিনিসের তুলনা করে প্যারালাল করে ভিন্ন প্রিপোজিশন গ্রহণ করে এবং প্রথমটা অ্যান্ড দ্বারা যুক্ত হলে তারপরে আলাদা আলাদা প্রিপোজিশন গ্রহণ করতে হয়। ভিন্ন প্রিপোজিশনকে যদি কনজাংশন দ্বারা যুক্ত করে তার মানে সেই প্রিপোজিশন যে হবে না তা কিন্তু না। এই কোয়েশ্চেনটা খুবই কমন একটা কোয়েশ্চেন, অনেক চাকরি পরীক্ষা আসে। সেটা 23তম বিসিএস এর পরীক্ষার প্রশ্ন। দেখি এটা কে পারেন? এটা একেবারে মুখস্থ একটা কোয়েশ্চেন। দেখি কে পারবেন? কি পারবেন?
এই নাম্বার কি A number, she had faith in and hopes for the future. সত্যি কথা এটা? এই কথাটা আপনার কাছে কি মনে হচ্ছে, সত্যি নাকি? আমার বাচ্চা অনেক বিরক্ত করতেছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এই কথাটা কার কাছে মনে হচ্ছে, যে কার কাছে সত্যি মনে হচ্ছে? She had faith in and hopes for future. হ্যাঁ, appropriate preposition faith in তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, সাজিয়া বলুন তো। স্যার সাজিয়া, এটা কি সত্যি কথা? জি স্যার, আমার এরকম বিশ্বাস অনেক আছে। He had faith in and hope for the future. স্যার বিশ্বাস আছে এবং আশা আছে। আশা আশা আছে। আছে। এখন একটা থাকলে কিন্তু হবে না, একটা থাকলে কিন্তু হবে না। খেয়াল করে দেখুন, সেন্টেন্স আপনাকে মোটিভেট করে, আপনার মানে জাহিদ স্যারের কোয়েশ্চেন আপনাকে মোটিভেট করে কিভাবে? faith in, আস্থা রাখতে হবে নিজের উপরে, হোপস ফর, বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তার উপরে, তাই তো? আশা আশা করতে হবে, মানে আস্থা নিজের উপরে রাখতে হবে এবং তারপরে বিশ্বাস রাখতে হবে বা আশা করতে হবে। সেজন্য ফেইথ যদি শুধু করেন আপনি, হোপ আশা বন্ধ হয়ে গেছে, তাহলে একটু সময় দেবেন। সাজিয়া, পড়ালেখা কেমন চলছে আপনার? স্যার সাধারণ জ্ঞান শুধু স্যার অনেক মুখস্থ করতে হচ্ছে, লিখতে এটা সদর দপ্তর করবে। ICAO AO এটা পড়ে স্যার, এটা পড়ে দিলে এখনো এই জাতীয় ওটা স্যার ICEA না, হ্যাঁ, আমি তো এখন আই ওইটাও আছে, ওইটাও আপনি যেটা বলছেন ওইটাও আছে, আই কি যেন একটা এই জাতীয় আছে, কিন্তু আমি যেটা বলেছি ICAO, এটা হচ্ছে মন্ত্রী, বুঝতে পারছেন না? ভিয়েনা বললাম আমি, মন্ত্রী ওইটা, মন্ত্রী, সরি, মন্ত্রী হবে না, ICAO যেটা। এরপরে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় পারবেন? ওয়াশিংটন DC। ওয়াশিংটন ডিসি। তারপরে মনে রাখবেন, টাকা পয়সা জাতীয় যত কিছু আছে, টাকা পয়সা জাতীয় সব কিছুরই সদর দপ্তর হয়ে যায় ওয়াশিংটনে। এরপরে কি যেগুলো আছে আপনার খাওয়া দাওয়া রিলেটেড, মানে ফুড, পাও, এই জাতীয় এগ্রিকালচার রিলেটেড, এগুলো সব দেখবেন আপনি ফ্রান্সে, ফ্রান্সে না, রোমে ইতালির রোম। দপ্তর হয়ে যায়। এই জাতীয় জিনিসগুলো কি একটু আলাদা আলাদা করে পড়ে ফেলবেন, মনে থাকবে না। সদর দপ্তরটা এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ। দেখবেন আপনি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করে সদর দপ্তর থেকে প্রতি BCS এ দুটো করে প্রশ্ন আসে, মানে এই জায়গা সদর দপ্তর কোথায়, ওই জায়গা সদর দপ্তর কোথায়। প্রতিষ্ঠার সালটা গুরুত্বপূর্ণ না, বুঝতে সদর দপ্তরটা কোথায় আছে সেটা গুরুত্বপূর্ণ। কিছু কিছু প্রতিষ্ঠানের ভেতরে গুরুত্বপূর্ণ আছে, যেমন আপনার জাতিসংঘ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে আপনার এই জাতীয় যে আরো কিছু সংস্থা যদি আমি বলি, আপনার NAM যেটা বাংলাদেশ সদস্য, ওয়াইসির ডিটেইলে বলতে হবে, তারপরে বড় বড় সংস্থা যদি আপনি বলেন, শুরু করবেন জাতিপুঞ্জ, ওই জায়গাটাও দেখে যাবেন। বাট সব সংস্থার একেবারে পড়ে না মাথা নষ্ট করবেন, দেখবেন বুঝে বুঝে সদর দপ্তর যেন মিস না হয়, এতটুকু কথা বলছি, সদর দপ্তর মিস করা যাবে না, সদর দপ্তরটাই আছে, ঠিক আছে? বলেন তো বিমস্টিকের সদর দপ্তর কোথায়? ঢাকা। বিমস্টিক সদর দপ্তর থাকে, তাহলে তো আমাকে সিডাপের সদর দপ্তর কোথায়? ঢাকা জামিলিয়া হাউস। দুটোই কিন্তু এসেছে বিশেষ। এরপরে যদি যাই, এটা কি আমরা করেছিলাম? জি স্যার, এগুলো আগেই আমরা করেছি। প্যারালালিজমে আমরা ছিলাম কোথায়? নর্মালি বা উৎস রুট দ্যাট অ্যান্ড এগুলো তো করেছি। Faith in and hopes for future, হ্যাঁ, এটা নিয়ে আমাদের to decide on a career, students should think closely about their interests, hobbies and কি হবে এরপরের অংশ দেখে সাজিয়া বলবেন না, অন্য কেউ বলতে পারবেন? সুনায়েব স্যার এটা স্কিলস, কারণ সবগুলোই স্যার থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বেশন এর বাইরে রয়েছে, সেজন্য এটাও প্যারালাল হিসেবে স্কিলস করে ঝামেলা শেষ।
এরপরে যদি যে আমরা তারপরের কোয়েশ্চেনটায় আই অ্যাম ফন্ড অফ গার্ডেনিং রিডিং অ্যান্ড কি বলবেন এটা answer? আমাকে বলবেন তো অরিন, তাসনিম, অরিন। স্যার এটা ডান্সিং। ডান্সিং, কারণ আইএনজি যুক্ত আছে সবগুলোতে, এই জন্য গার্ডেনিং, রিডিং অ্যান্ড ডান্সিং এই জায়গাটা হয়ে যায় বি। Our biological clock is our body's natural habit dash at particular times. বলুন তো এটা কি হবে? এটা বলুন ফারজান। এটা of sleeping, eating and growing. Of sleeping, eating and growing. অনেক তাড়াতাড়ি করে ফেলেছেন তো, আপনি কিভাবে করে ফেলেন? আমারই তো সময় লাগবে। To sleeping, The eating and habits growing. of এটা the হবে না। habit. না ওটা টু এটা আছে। হবে না। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার, আপনি অ্যান্সার ঠিক আছে, কিন্তু এত তাড়াতাড়ি ধরলেন কিভাবে? আপনার চোখের পাওয়ার ভালো আছে, তাড়াতাড়ি ধরে ফেলেছেন, কোয়েশ্চেনটা পড়তেও সময় লাগে আর। ভেরি গুড। স্যার আমি কি করছিলাম আপনি কোশ্চেন আনসারটা বলুন। আচ্ছা আচ্ছা, এই জন্য আপনি তাড়াতাড়ি বোধহয় পেরে গিয়েছেন। এরপরে যদি যাই এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট, এগ্রিমেন্ট এবং ডিসএগ্রিমেন্টের ব্যাপারটা কি? এটাও কিছু না, এটাও বেসিক জিনিস, যে কোনোটায় আপনি হা বলছেন, কোনোটায় আপনি না বলছেন। হা বললে কিভাবে হা বলছেন, না বললে কিভাবে না বলছেন, এটা হচ্ছে এগ্রিমেন্ট অর ডিসএগ্রিমেন্ট। এটা জাস্ট একটা সেন্টেন্স আমরা দিয়ে পুরো স্ট্রাকচার বুঝে নেব। পুরো স্ট্রাকচারটা কি? হা বোধক এগ্রিমেন্টে এক প্রকারের স্ট্রাকচার হয়, না বোধক এগ্রিমেন্টে আরেক প্রকারের স্ট্রাকচার হয়। দেখি আমরা যদি দুটো সেন্টেন্স দেখেন, এগ্রিমেন্টের মূলত অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টকে বলা হয় হা বোধক এবং মতানৈক্য প্রকাশ করাকে বোঝায় বা বোঝানো হয় না বোধক। সেক্ষেত্রে হা বোধক হলে সো, টু, অলসো এই জাতীয় কথাগুলো ব্যবহৃত হয়। সো মানে কি এই জন্যে, টু মানে কি আমিও, অলসো মানে কি সেই সাথে। এবং যদি আমি বলি নেগেটিভ এগ্রিমেন্টে নাইদার, নর, আইদার এই জাতীয় জিনিসগুলো ব্যবহৃত হয়। তার মানে এগ্রিমেন্ট এবং ডিসএগ্রিমেন্ট যেটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের যে জিনিসগুলো, এটা আমরা জানি, হ্যাঁ না এই যে এগুলো যে ব্যবহার করা হয় এগুলো আমরা জানি, কিন্তু এটা একটা বেসিক স্ট্রাকচার আছে, যে বেসিক স্ট্রাকচারটা দুইভাবে করা যায়, একভাবে না দুইভাবে করা যায়। তাহলে সেই বেসিক স্ট্রাকচারগুলো আমরা নর্মালি, আপনারা যদি বইতে দেখতে যান, অনেক স্ট্রাকচার দেখবেন, অনেক কিছু দেখবেন, অনেক মানে এটার পরে সেটা, এটার পরে এটা। আমি এত কিছুতে যাবোই না, আমি সেন্টেন্স দিয়ে করবো, খুব সহজ। সেন্টেন্স দিয়ে করলে খুবই সহজ। সেন্টেন্স ছাড়া যদি করতে যান অনেক বড় মুখস্থ করবেন, কিন্তু সেন্টেন্স দিয়ে করলে যত সহজে পারবেন রুলসে তত সহজে পারবেন না। আসলে দেখি যদি আমরা বলি এটা কি এগ্রিমেন্ট বোঝাচ্ছে না? She is happy and so I am. এগ্রিমেন্ট যদি বোঝায় তাহলে সো বসতে পারে অথবা টু বসতে পারে, তো যে কোনো একটাই বসতে পারে। সো হলে একটা স্ট্রাকচার, টু হলে আরেকটা স্ট্রাকচার। তার মানে সো হলে অবশ্যই সো এর পরে ভার্ব, এর পরে আই। সো এর পরে আইটা পরে বসে, মানে সাবজেক্ট পরে বসে। এবং যদি একটা সেন্টেন্সে এন্ড এর পরে প্রথমে কোনো একটা সাবজেক্ট থাকে তাহলে তারপরে গিয়ে টু হয়। অর্থাৎ যখন আপনি একটা সেন্টেন্সে সো দেখছেন, সো এর পরে ভার্ব তারপরে সাবজেক্ট, কিন্তু যদি টু দেখেন তাহলে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। এটা হচ্ছে মেইন কথা। কিন্তু সেন্টেন্স কিন্তু দুটোই কারেক্ট। যদি বলে শি ইজ হ্যাপি অ্যান্ড সো অ্যাম আই, সে সুখী এবং সেই সাথে আমিও, সেন্টেন্স কিন্তু হচ্ছে। তারপরে শি ইজ হ্যাপি অ্যান্ড আই অ্যাম টু, সে খুশি এবং আমিও খুশি। এই যে কথাটা, দুটো কথাই কিন্তু কারেক্ট। একটা হচ্ছে সো এর পরে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, আরেকটা হচ্ছে এন্ড এর পরে সাবজেক্ট ভার্ব টু। এটা হচ্ছে কথা। তার মানে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্টে যদি আমরা বলি, একটা ফরম্যাট আমরা নিতে পারি যে ফার্স্ট ক্লজের পাশে, ফার্স্ট ক্লজের পরে যদি এন্ড দেওয়া হয়, এন্ড এর পরে যদি আমি সো দেই, সো দিলে ভার্ব দিব আমি, ভার্ব প্লাস সাবজেক্ট, মানে সো এর পরে সাবজেক্ট চলে আসে। এটা একটা ফরম্যাট হতে পারে। এবং আমি যদি বলি আরেকটা ফরম্যাট, সেটা হচ্ছে ফার্স্ট ক্লজটা আমরা দিব, এরপরে যদি এন্ড দ্বারা যুক্ত করি, এন্ড দ্বারা যুক্ত করলে আমি একটা সাবজেক্ট বসাবো, তারপরে আমি ভার্ব বসাবো এবং তারপরে আমি টু বসাবো। ঠিক আছে? যদি সহজে মনে রাখতে চাই, কিভাবে মনে রাখতে পারবো? যে যদি আমি প্রথমে সাবজেক্ট দেই আই বা ইউ বা মি বা
যাই বলেন না কেন, তারপরে সাবজেক্টটাকে ওই পার্সনটাকে ট্রু বলা হয়, মানে সেই মানুষটাকে ট্রু বলা হয়। যদিও এটা একটা সিলি এক্সাম্পল হবে, মানে স্টিল মনে রাখার জন্য ইফেক্টিভ, কারণ কখন আগে সাবজেক্ট করবে কখন পরে সাবজেক্ট করবে এটা নিয়ে ঝামেলা হয়। আগে নিশ্চয়ই কাউকে ভালোবাসবেন, সেই মানুষটাকে তারপরে আই লাভ ইউ ট্রু বলবেন, তাই তো? তার মানে ভালোবাসা আগে, মানুষটা আগে থাকবে, তারপরে আপনি ট্রু বলবেন, তাই তো? সেই জন্য যখন সাবজেক্টটা প্রথমে থাকবে ট্রুটা পরে বলবেন। কিন্তু যদি আপনি ওটা প্রথমে বলেন, তার মানে আপনার কি অনেক ইফস অ্যান্ড বাটস অ্যান্ড সো এই জাতীয় অনেকগুলো কথা আছে, তার মানে সেই মানুষটা আপনার কাছে বেশি একটা গুরুত্বপূর্ণ না। আপনার কাছে এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। তো বলে ভার্ব খুঁজে তারপরে মানুষ খুঁজছেন, বাট ট্রু যখন বলছেন তখন প্রথমে মানুষটাকে নিয়ে আসছেন যে না আমি তোমাকে প্রয়োজন, ঠিক আছে? হ্যাঁ, এটা অর্থ। সেই জন্য যদি আমরা দুটো স্ট্রাকচারের কথা বলি, একটা স্ট্রাকচারের কি পাস্ট ক্লজের সাথে অ্যান্ড প্লাস সো প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, তারপর যদি আরেকটা স্ট্রাকচার বলি পাস্ট ক্লজ প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু, অর্থাৎ টু যদি থাকে তাহলে প্রথমে সাবজেক্ট আসবে, এটা হচ্ছে টু যদি থাকে তাহলে প্রথমে সাবজেক্ট আসবে। দেখি তো এরপরে সেন্টেন্সে শি ডিড পিকচার্স অ্যান্ড সো ডিড আই। যে আপনার কাছে পার্সন গুরুত্বপূর্ণ না, আপনার কাছে সো গুরুত্বপূর্ণ, সেজন্য সোটাকে আগে এনেছেন, পার্সনটাকে পরে নিয়েছেন, অক্সিলারি ভার্ব বসিয়ে আপনি কাজটা করছেন। কিন্তু যখন আপনি বলছেন শি ডিড পিকচার্স অ্যান্ড আই ডিড টু, এই যে টুটা পরে দিচ্ছেন, কারণ মানুষটাকে ভালোবাসেন আপনি, সেজন্য টু বলছেন, তাই না? এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো এভাবে আপনি চাইলে মনে রাখতে পারেন যে টু তখনই বলবে যখন প্রথমে সাবজেক্টটা থাকে, সেই মানুষটাকে বোঝানো হয়, সেই মানুষটাকে কিছু বলা হয়। কিন্তু যখন সো প্রথমে থাকে তখন অনেক সো আপনার, আপনি মানে অনেক পণ্ডিত, সেজন্য আপনার কাছে মানুষটা পরে আপনার মাঝখান দিয়ে অনেক কিছু আছে। সেজন্য এই জিনিসটাকে এভাবে মনে রাখা যায়। যতটুকু করেছেন, যতটুকু আমি দেখিয়েছি ততটুকু যদি বোঝেন এই জায়গা থেকে আর পড়ার কিছু নেই। তারপরে যদি যাই ডিসএগ্রিমেন্টে, ডিসএগ্রিমেন্ট কি কোনো কিছু না বলুন যখন বোঝানো হয়, অনৈক্য যখন বোঝানো হয়, কারোর সাথে যদি একমত না বোঝায়, সেক্ষেত্রে কোন জাতীয় শব্দগুলো ব্যবহৃত হয়? নাইদার, আইদার। আচ্ছা, এই জিনিসগুলো একটু স্ক্রিনশট রেখে দেন বা লিখতে পারেন, কারণ আপনাদের আমি লেকচার শিটটা দেখেছি, লেকচার শিটে মোটামুটি অনেক ইলাবোরেটিভ করে বা মানে ভয়ঙ্করভাবেই লেখা আছে, এটা একটু লিখে নিতে পারেন, মানে যতটুকু আসলে আপনার প্রয়োজন। মূলত অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে হ্যাভ হ্যাভ বা ভবিষ্যৎ বাক্যের করা না করা, বাক্যের এই হচ্ছে বেসিক, একেবারে পুরো বেসিক। থাকবে ডার্লিং। নামাজের বিরতি, আমরা আসরের নামাজের বিরতিটা এরপর করতে পারি না, না? আমরা একবার ক্লাসটি শেষ করে তারপরে নামাজটা পড়ি। আসরের বিরতিটা শুনতে হবে। হচ্ছে কি আমাদের এরপরে যদি আমরা বলি এই যে আমি যেটা লিখেছিলাম, যে স্ট্রাকচারটা লিখেছিলাম, যে ফার্স্ট ক্লজ প্লাস সো প্লাস ভার্ব প্লাস আই সাবজেক্ট, ফার্স্ট ক্লজ প্লাস অ্যান্ড প্লাস আই বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু, এটা কি লিখেছিলেন? কতটুকুই ওই নাম, এই নাম এটা কি লিখেছিলেন? একটু কমেন্ট করুন। আচ্ছা, তাহলে আমরা নেগেটিভ এগ্রিমেন্টে যাই। নেগেটিভ মানে কি না সূচক, এটা আপনারা অলরেডি এর আগেই লিখে ফেলেছেন। আমার আমার বিবিএ ছিল, আমার বিবিএ। তো যেটা বলছিলাম যে এটি হচ্ছে কারোর না সূচক বাক্যের
সামনে মতানৈক্য বা একমত প্রকাশ না করা হলে, এক্ষেত্রে প্রথম অংশে যদি নাইদার নর আইদার অর এই জাতীয় কথাগুলো থাকে তাহলে এই মানে নাসূচক ক্ষেত্রে নাইদার নর এই জাতীয় কথাগুলো ব্যবহৃত হয়, নাইদার নর আইদার এই জাতীয় কথাগুলো ব্যবহৃত হয়। ঠিক আছে, এখন যদি আমরা এক্সাম্পলে দেখি, এই সব ঝামেলা আমরা যাবো না, আমরা এক্সাম্পল ঠিক আছে। I did not know the answer and did not either and he did not either, এই জায়গার মধ্যে যদি দেখি যে ফার্স্ট ক্লজের সাথে and যুক্ত হয়েছে, তাই তো, অংশের সাথে and যুক্ত হয়েছে এবং তারপরে আমি দেখছি যে সাবজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে ভার্ব হয়ে যাচ্ছে এবং তারপরে একটা নট হয়ে যাচ্ছে আইদার। এখন আইদার মানে কি? যে আইদারটা কিন্তু পজিটিভ, আইদারটা পজিটিভ, নাইদার হচ্ছে নেগেটিভ, আইদারটা পজিটিভ, নাইদার হচ্ছে নেগেটিভ। আইদার যদি একটা নেগেটিভ স্টেটমেন্টে আপনি বসান তাহলে তার আগে নট বসাতে হবে অবশ্যই, কারণ আইদারটা পজিটিভ। কারণ নেগেটিভ স্টেটমেন্টে বোঝানো হয় আই ডিড নট নো দ্য অ্যান্সার, আমি এই অ্যান্সারটা জানি না, আই ডিড নট নো দ্য অ্যান্সার। এটার যে কথাটা বলা হচ্ছে এটা কি একটা নেগেটিভ কথাকে বোঝানো হচ্ছে, তাহলে তারপরের অংশ তো অবশ্যই নেগেটিভ হবে, এটা কোনো চান্সই নেই অন্য কিছু হওয়ার। সেজন্য একটা অংশে যেহেতু নেগেটিভ স্টেটমেন্ট আছে, পরের অংশ নেগেটিভ স্টেটমেন্ট হবে। এটা দুইভাবে করতে পারে, একটা হচ্ছে সরাসরি নাইদার বসিয়ে, একটা হচ্ছে আইদারও বসিয়ে। আইদার বসালে তার আগে নট বসবে, নাইদার বসালে শুধু নাইদার দিয়ে কাজ চলে যায়। এখন যদি দেখি আই ডিড নট নো দ্য অ্যান্সার, এটা হচ্ছে নেগেটিভ, পরের স্টেটমেন্টটাও আমার নেগেটিভ করতে হবে। আমি যদি বলি অ্যান্ড হি ডিড নট আইদার, এবং সেও কিন্তু পারতো না, আমিও জানতাম না, সেও জানতো না, তাহলে আমি ই প্লাস ভার্ব মানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস আইদার, এটা একটা ফরম্যাট। আবার আরেকটা হচ্ছে নাইদার ডিড হি, এটাও আরেকটা ফরম্যাট। তাহলে নাইদার বললে আর কোনো নেগেটিভ কথার প্রয়োজন হয় না, কিন্তু আইদার বললে একটা নটের প্রয়োজন হয়। তাহলে যদি আমরা এটাকে লিখে নেই যে ফার্স্ট ক্লজ, নেগেটিভের যে স্ট্রাকচার আছে সেটাকে যদি আমরা বলি ফার্স্ট ক্লজ প্লাস অ্যান্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস আইদার, এটা হচ্ছে একটা ফরম্যাট যেটাকে ফার্স্ট ক্লজ দিয়ে নট আইদার, আইদার থাকলে একটা নট বসবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তারপরের অংশে যদি আমরা বলি আবার ফার্স্ট ক্লজ প্লাস যদি আমরা বলি কি নাইদার কথাটি বলবে, ফার্স্ট ক্লজ প্লাস নাইদার প্লাস কি আমরা বসিয়েছি ভার্ব প্লাস সাবজেক্ট। সত্যি কথা বলতে গেলে এই স্ট্রাকচার আপনার কোনো কাজেই লাগবে না, আপনি সেন্টেন্স দেখতে এমনিতেই পারবেন, এটা কাজেরই না, এটা যে মুখস্থ করবেন আপনি আননেসেসারি মুখস্থ। তাও দেখিয়ে দেওয়ার জন্য আমি দেখিয়ে দিলাম, এটা সব থেকে ভালো উপায় হচ্ছে প্র্যাকটিস, চলুন একটু প্র্যাকটিস করি। দেখি হয়েছে লেখা? লেখা হয়েছে? এবার যদি আমরা প্র্যাকটিসে যাই, দেখেন তো হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড, এটা কি একটা পজিটিভ স্টেটমেন্ট? তাহলে তারপরের পজিটিভ স্টেটমেন্টটা কি হতে পারে? দেখেন তো মিলে কোন জায়গায়, হ্যান্ড রেজ করে ফারজানা বলুন। So am I. ও এম আই, কারণ আপনি বেশি পণ্ডিত, তাই সোটা আগে আসছে, মানুষটা পরে গিয়েছে, তাই তো? হি ইজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড সো এম আই, মজারটা জিনিসটা মনে রাখার জন্য কিন্তু সুবিধা হয়। তারপরে যদি বলি মাই ফ্রেন্ডস ডাজ নট লাইক সুইটস, এটা কি বলবো? এটা নুসরাত, নুসরাত বলুন। নাইদার, কারণ এটা কি নেগেটিভে ছিল, তাহলে এখানে নাইদার। আর যদি আইদার বসাতাম তাহলে কি করতে হতো? এটা আরেকবার বলবেন, বুঝলেন? নেগেটিভ তাহলে নট বসবো, আইদার থাকলে একটা অবশ্যই নট বসবো। এখন বলেন তো এখানে স্ট্রাকচারটা কোন কাজে আসে? হ্যাঁ, সেটাই, স্ট্রাকচারটা হলো আননেসেসারি জিনিস আছে তাই লেখা যাবে, ঠিক আছে?
মানে এটা হয়ে যাচ্ছে নাইদার। তারপরে যে কোয়েশ্চেনটা আছে হি ক্যান নট রাইড এ বাইক, এটা কি হতে পারে বলেন তো? এটা আইরিন সুলতানা। Can't ride a bike. So can't I. ক্লাস করেছেন? জি স্যার। তাহলে স্লো কেন বলবেন? স্লো কোন জায়গায়? নাইদার ক্যান আই, Neither বাট can I নাইদার হবে ক্যান স্যার, আই। neither can I. হ্যাঁ, Neither can't I. নাইদার ক্যান আই। নাইদার তো একটা নেগেটিভ, নিজেই নেগেটিভ। নাইদারের পরে কি আবার নেগেটিভ দেওয়ার দরকার আছে? Sorry স্যার, সি নাম্বারটা neither can I. আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন আইরিন? আপনি কিন্তু চারটা অপশন ঘুরে এসেছেন। এটা অ্যান্সার করতে গিয়ে আপনি চারটা অপশন কিন্তু ঘুরে ফেলেছেন, বুঝেছেন? আমি গুলিয়ে ফেলেছি স্যার, এখানে neither A আর C এর মধ্যে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরপরে যে এটা বলেন তো, আপনিই বলেন আইরিন, এটা বলেন যে মাই ফ্রেন্ড ডাজ নট লাইক ফিশ অ্যান্ড, এটা কি হবে? Does not like fish. Neither I do. নাইদার আই ডু নাকি নাইদার ডু আই? স্ট্রাকচার লিখেছি, জি স্যার, neither do I know. ডু আই হবে? আচ্ছা, তাহলে দেখি অ্যান্সারটা। নাইদার আই, কারণ নাইদারের পরে সবসময় ভার্ব কি বসে, তারপরে আই বসেছে। সেটাই। তারপরে যদি দেখি টাইম হ্যাজ চেঞ্জ অ্যান্ড সো, এটা কি বলবেন? এটা তারপরে আছেন কামরুল ইসলাম। হ্যাভ উই, হ্যাভ উই, টাইম হ্যাজ চেঞ্জ অ্যান্ড সো হ্যাভ উই। কেন হ্যাভ উই হলো কেন? এর পরে ভার্ব মাঝখানে সাবজেক্ট করে দিয়েছে, তাই তো? ওই যে বললাম জি স্যার। এই জন্য আগে মানে বেশি পণ্ডিতের কথা যেটা বললাম যে বেশি পণ্ডিত, তাই আপনার কাছে মানুষটা পরে আগে অন্য কিছু আছে। যেটা হচ্ছে স্যার নাইদার থাকলে কিন্তু সোর মতো সেম হবে। আমার কাছে স্যার নাইদারটা সোর মতোই হবে, মানে নাইদার বসাবো তারপর সাবজেক্ট, সো বসাবো তারপরে সাবজেক্ট। হ্যাঁ 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 নাইদার থাকে, নাইদার থেকে পড়ে যাবে, সাবজেক্ট আগে তারপর হ্যাঁ হ্যাঁ, সাবজেক্টটাকে তারপরে ভার্ব। ইয়ের মধ্যে যে আপনি যেটা বলছেন যে সো থাকবে, হ্যাঁ এটা ঠিক আছে, একই সাথে ঠিক আছে। এখন বেশি নেগেটিভ। হ্যাঁ, তারপরে যদি যাই ইউ লাইক, আপনি কোন সাবজেক্টে পড়েছেন কামরুল? রেস্টে? স্যার না স্যার, তাহলে স্যার আমি আর কোশ্চেন লেটার আছে, কোনটায়? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লেটার আছে। আপনি আমাকে কোন সাবজেক্টে পড়েছেন মনে করেছেন? স্যার আপনি বলেন বিবেচনা করছেন। না না, আপনি যে জিজ্ঞাসা করলেন আপনার মানে কোনো ইয়ে কি ছিল যে স্যার এইটাই পড়েছেন বা এরকম কিছু? না স্যার, আপনি জানতে চাচ্ছেন আসলে কোন সাবজেক্টে পড়ছেন। আচ্ছা, এটাই বলবেন, এটা কি হবে? ইউ লাইক চকলেট, এটা কি হতে পারে? স্যার and so do I. হ্যাঁ, আই, হ্যাঁ হতে পারে। আপনি যদি বলি মি টু, তাহলে কি হয়? স্যার হবে না, কেন মি টু হলো না কেন? স্যার মিটা হচ্ছে সাবজেক্টটা অবজেক্টিভ ফর্মে আছে। জি স্যার অবজেক্টিভ ফর্ম আছে, তবে বি নাম্বার হচ্ছে আইটা সাবজেক্ট ফর্ম আছে, বাট এখানে পার্ট এখানে সেজন্য এটার অ্যান্সার হয়ে যায় কি বি। সো আই, কারণ সো এর পরে আপনার পার্সন পরে চলে গিয়েছে, মানুষটার আগেও আপনি অন্য কিছু প্রয়োজন চাই, সেজন্য এটা আগে বুঝেছেন। প্রেফার পিটার ক্যান নট গো অ্যান্ড আই ক্যান, এটা কি হবে? পরে সহজে এটা কিন্তু কারণ না, এটা এরপরে বলবে পরশ। পরশ বলুন তো। স্যার এটা হবে আইদার। আইদার, হ্যাঁ, কারণ এটাও নেগেটিভে আছে, এটাও নেগেটিভে আছে, তাহলে আর কোনো কিছু এখানে নেগেটিভে নেওয়ার প্রয়োজন নেই। এখানে আইদার যদি আপনি বলে দেন তাহলেই হয়ে যায়। কিন্তু যদি নাইদার বলতেন, সরি আইদার বললে তার আগে একটা নেগেটিভ হতে হবে, এটা নেগেটিভ স্টেটমেন্ট যদি বানাতে হয় আইদার বললে অবশ্যই নেগেটিভ হতে হবে। শি ইজ আ পেইন্টার অ্যান্ড হি
এটা কি হবে? পড়োশি বলুন তো। এটা হবে and so is he is he, কারণ ওই যে ভার্ব আগে সাবজেক্ট পরে, তাই তো? If we have so nicely with me and so কে বলবেন এটা হ্যান্ড রেজ করে? ডিডাই আই পরে ভার্ব পরে গিয়েছে, ভার্বের পরে সাবজেক্ট হয়েছে আই। আচ্ছা, এবার আসি আমরা এমবেডেড কোয়েশ্চেন। একটু আরেকটা পার্ট আছে আমাদের আজকে ক্লাসের, যে পার্টটা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। আজকের যে ক্লাসটা আছে সেই ক্লাসটার মানে এগুলো আমরা মোটামুটি জানি, স্টিল এগুলো একটু আসলে ঝালাই করে দেখানো যে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন সচরাচর এসে থাকে। এমবেডেড কোয়েশ্চেন, এমবেডেড অর্থ এমবেডেড কম্পিউটার আমরা পড়েছেন না, এমবেডেড কম্পিউটার কি বলতে পারবেন? এমবেডেড কম্পিউটার কি বলতে পারবেন? অ্যাভারেজ করে কি বলতে পারবেন? স্টুডেন্টরা আগে পড়েছেন আপনারা এমবেডেড কম্পিউটার এতক্ষণ লাগছে? এমবেডেড কম্পিউটার যখন একটা কম্পিউটার বা একটা কোনো কিছুর মধ্যে জুড়ে দেয়া হয়, ধরেন আপনার এসি যে কাজ করছে এটার ভেতরে যে টাইমারটা আলাদা একটা কাজের জন্য ব্যবহৃত হচ্ছে, সেটা একটা এমবেডেড কম্পিউটার। যে কোনো একটা যন্ত্রের মাঝখানে যদি আরো একটা যন্ত্র থাকে তাহলে সেটার যে কাজটা হচ্ছে সেই কাজটা যদি স্বয়ংক্রিয়ভাবে হয় সেটা হয়ে যায় এমবেডেড। এবং এই এমবেডেড কোয়েশ্চেনটা হচ্ছে জুড়ে দেয়া প্রশ্ন, একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন জুড়ে দেয়া। হ্যাঁ, এরকম হয়ে যায় embedded question। তাহলে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস জুড়ে দেওয়ার কথা যখন বলছে সেটা হয়ে যায় এমবেডেড। ঠিক আছে, জুড়ে দেয়া কেমন? এমবেডেড কোয়েশ্চেন যেহেতু বলছে তার মানে প্রশ্ন জুড়ে দেওয়ার কথা বলছে, একটা সেন্টেন্সের সাথে প্রশ্ন জুড়ে দেওয়া হয়। তাহলে যদি আমরা বলি যে এমবেডেড কোয়েশ্চেনের সচরাচর আমরা কোয়েশ্চেনের যে ফরম্যাট সেটা কি জানি? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাট কি জানি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রশ্নবোধক বাক্যে সচরাচর সাবজেক্টের পূর্বে ভার্ব বসে, তাই তো? পূর্বে ভার্ব বসে তারপরে মানে ভার্বের পরে সাবজেক্ট বসে, যেটা সচরাচর ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে গেলে হয়। এটা তো আমরা জানি, এখন পর্যন্ত এটাই জানি, আর কোনো কিছু জানার দরকার নেই। বাকিটা পরে দেখতে দেখেন। বলা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন জুড়ে দেওয়া প্রশ্নটি সাধারণত ডব্লিউএইচ কোয়েশ্চেন হলেও সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে ব্যবহৃত হয়। সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারোগেটিভ না হয়ে অ্যাফার্মেটিভ হয়। এরপর যদি বলি এমবেডেড কোয়েশ্চেনটি যুক্ত সেন্টেন্সে অ্যাসার্টিভ হবে নাকি ইন্টারোগেটিভ হবে তার নির্ভর করে প্রিন্সিপাল ক্লজের উপর। প্রিন্সিপাল ক্লজটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে অ্যাসার্টিভ হবে, প্রিন্সিপাল ক্লজটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এরপর যদি বলি এমবেডেড কোয়েশ্চেন ডব্লিউএইচ ওয়ার্ডগুলো সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত আছে, এগুলো একটু পড়ার দরকার নেই। দেখেন একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা আগে বলতে চেষ্টা করি। বলা হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। এমবেডেড কোয়েশ্চেনে নরমালি এখন আমি বোঝানো শুরু করিনি, পার্সন একটু হেল্প করবে না, তাড়াতাড়ি কেন এখন আমি বোঝানো শুরু করিনি, জাস্ট আপনাকে দেখালাম যে জিনিসটা কি। এরপর আমরা কথা বলছি, আমরা সলভ করবো প্রশ্ন দিয়ে, কারণ এটা বেসিকটা আপনাকে সহজ জিনিস যদি আমি বইয়ের ভাষায় 100 বার বলছি আপনি বুঝবেন না। সহজ জিনিস সহজ ভাষায় বলতে হবে। আমরা সচরাচর যে প্রশ্ন করি প্রশ্নের ফরম্যাট কি হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাট কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাট হয় প্রথমে অক্সিলারি ভার্ব বসে তারপরে সাবজেক্ট, তাই তো? বা প্রথমে ভার্ব বসে ভার্বের পরে সাবজেক্ট বসে, সেটাই তো আমরা সচরাচর করি। ফর এক্সাম্পল আমি যদি বলি হু অ্যাম আই, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হু অ্যাম আই এটা যে আচ্ছা, এটা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা কি আপনারা বুঝতে পারছেন? এটা নিয়ে কোনো ডাউট আছে? এটা যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হু অ্যাম আই, এটা নিয়ে কারো ডাউট আছে? এখন এটা যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেটা নিয়ে কারো ডাউট আছে? এটা নিয়েও কারো ডাউট নেই। এখন দুটো সেন্টেন্সকে আমি যে জুড়ে দিব, দুটো সেন্টেন্সই যদি ইন্টারোগেটিভ হয় তাহলে ডাবল কোয়েশ্চেন মার্ক হয়ে যাওয়ার কথা না। দুটো সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ, দুটো সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ হয় ডাবল ইন্টারোগেটিভ হয়ে যায়। ডাবল ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্সে হতে পারে। সেজন্য একটা সেন্টেন্সের একটা অংশ যদি প্রশ্নবোধক হয়, অপর অংশটা দেখেন এই জায়গাটা যখন একটা ক্লজ অলরেডি দেয়া আছে সেই ক্লজটা যদি অলরেডি ইন্টারোগেটিভ ফরম্যাটে থাকে, অলরেডি প্রশ্নবোধক ভাবে থাকে, তাহলে পরের অংশটা আর প্রশ্নবোধক করার প্রয়োজন নেই। এটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই অ্যাসার্টিভ সেন্টেন্স হয় কারণ একটা ইন্টারোগেটিভ থাকলেই সেটা ইন্টারোগেটিভ হয়ে যায়। তাহলে অ্যাসার্টিভ ফরম্যাট আমরা কোনটা বসাতে পারি? অ্যাসার্টিভ